তোমার রক্ত যদি আমার মধ্যে থাকে আমি রিক্সা চালাবো না, দেখবা একদিন আমি কিছু হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। সরি, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। নো প্রবলেম। এবং জি বাবাকে এত পছন্দ করতো, উনি বলে যা যা বের হয়ে যা, আমার চোখ সামনে থেকে চলে যা। আর কি থাকে আপনার বলেন? কিচ্ছু থাকে না। বাস বের হয়ে গেলাম। বের হয়ে 76 সাল। পকেটে টাকা পয়সা কিছু ছিল? কিচ্ছু না, অ্যাবসলিউটলি কিছু না। ওই বন্ধুটার কাছে গেলাম, বেশ ওদেরও প্রায় 2-2.5 কিলোমিটার দূরে, ওরা বেশ রিনোন ফ্যামিলি ওই চট্টগ্রামের। ওকে ওই অবস্থায় গেলাম। ওরা তো ওই ঈদের দিন আমাকে এই রক্তাক্ত অবস্থায় দেখে ওই বন্ধুরা মানে মাথা খারাপ হয়ে গেল। ওর বাবা মা ছুটে আসলো, বলে যে চলো এখন এইটার ব্যবস্থা করছি। আমি বলছি না, যে চাচা কিছু করার দরকার নেই, কিচ্ছু করেন না, কিছুই বলার দরকার নেই। তখন ওই বন্ধুর সাথে আমি 2-1 দিন ওখানে থাকলাম। তো বন্ধুটা, আমি বললাম যে আমি এখানে চিটং শহরে আর থাকবো না। তো আমি থাকবো না, আমি এক কাজ করি, আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে, কারণ তখন তো বন্ধ, ঈদের বন্ধ, যদি যেভাবে পারি প্রফেশনাল সার্টিফিকেট আর কিছু একটা আমাকে কাগজটা নিয়ে আমি ঢাকায় চলে যাবো। তো ওরা জিজ্ঞেস করেছে ঢাকায় কে আছে? আমি সে না, কেউ নাই, বাট আমি আই উইল ফাইন্ড সামথিং, মানে আমি ওখানে যাই, দেখি, আমি কিচ্ছু জানি না, কারণ এখানে আমার থাকতে ইচ্ছা করছে না, এই সিটিতে আমি আর থাকবো না। তখন আমার বন্ধু যখন দেখলো যে আসলেই আমি চলে যাব, তখন ও আমাকে কয়েকটা কাপড় চোপড় দিল, তারপর আমার হাতে কিছু টাকা দিল। টাকা দিয়ে বলে যে তুই ট্রেনে করে চলে যা। তাহলে এই ট্রেনে টিকিট কাটার পরে আমার পকেটে তখন 167 টাকা। এই আপনার পুঁজি? জি, আর কিছু নেই। কোথায় যাবেন, কি করবেন কিছু জানেন না? ঢাকায় আসবো এটা জানি, আর কিছু জানি না। কমলাপুর স্টেশনে এসে নামলাম, কোন দিকে যাব, কোন ডাইরেকশনে যাব তাও জানি না। আমি কমলাপুর থেকে সোজা হাঁটা দিলাম। তখন তো আর ঢাকার এই ভয়াবহ চিত্র না ট্রাফিকে, তখন একদম খালি, খুব সুন্দর। হেঁটে 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 এসে আমি মৌচাক মার্কেটের এই পর্যন্ত আসলাম। এসে ডানে যাব না বামে যাব, মানে মালিবাগের এই পাশ থেকে, তখন আমি আচ্ছা খিলগাঁর রাস্তা, মানে মালিবাগ রেল ক্রসিং, এদিকে যাই দেখি। এদিকে হাঁটছি, খিলগা মোড় বলে বোধ হয় ওটাকে, মানে একই মেইন রোড, রামপুরা রোড। বায়ে তাকাই দেখি ডোবার উপরে টিনের সব আপনার বস্তিগুলো, প্রায় 50-60টার মতো হবে ওখানে ঘর, টিন দেওয়া, ছোট ছোট, কিন্তু ঢুকতে হবে অন্য দিক দিয়ে, একটা বাঁশ লাগানো, দুটো বাঁশ দিয়ে ডোবার উপর দিয়ে গিয়ে অন্য দিক দিয়ে ঢুকতে হবে। তাই বললাম যে আচ্ছা এখানে দেখি হয়তো থাকতে পারি, কারণ হোটেলে থাকা, পার্কে থাকা, এগুলো নিয়ে তখন আমি ভাবছি না। আমি বললাম যে একটা ছোট্ট একটা শেল্টার হলো আমার কোনো অসুবিধা নেই। তখন আমি ওই বাঁশের ওই শাঁখো দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকার পর দেখি, হ্যাঁ, ভিতরে দেখি ওই যারা থাকে আর কি ওখানে বস্তিতে, বিভিন্ন পেশাজীবীর মানুষ থাকে না ওখানে, তো ওখানের ভিতরে দেখি ছোট 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 ঘরের মতো। তো আমি জিজ্ঞেস করলাম এখানে কি কোনো রুম টুম কিছু থাকার জায়গা আছে? তো বলে না, এটা তো আমরা না, ভাই আছে, ভাই এগুলো দেখে। তো উনি কোথায় থাকে? বলে যে ওনাকে আপনি ফার্নিচারের দোকানে পাবেন, ওই রাস্তা দিয়ে হেঁটে যান, কি একটা ফার্নিচারের নাম বলেছিল, ওখানে পাবেন। তো আমি আবার বের হয়ে ওখানে গেলাম, তো ভদ্রলোককে পেলাম। তো উনি আমার দিকে তাকাচ্ছে। আমার চেহারাটা ছিল খুব, মানে খারাপ দেখতে ছিলাম না, চুলগুলা লম্বা লম্বা, শুধু বেশবাসটা খারাপ, কাপড় চোপড়ের কোনো ঠিক নাই তখন। উনি আমাকে দেখলেন, তাই বললো কোত্থেকে আসছো তুমি? আমি বললাম আমি চট্টগ্রাম থেকে আসি। কেন আসছো? তখন ওনাকে আমি সত্যি কথা বললাম যে আমি আর বাসায় থাকবো না, আমি বাসার থেকে চলে এসেছি। তো আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি তুমি থাকতে পারবা। তখন এই প্রথম আমাকে শেল্টার দিল একটা রিক্সাওয়ালার একটা ফ্যামিলি, মানে শুধু হাজব্যান্ড ওয়াইফ আর ছোট বোধহয় একটা বাচ্চা ছিল। তো ওদের একটা রুম আলাদা ছিল। তো ওই ছোট্ট রুম একেবারে আপনার কি বলবো, 6 হাত বাই হয়তো 5 হাত এরকম হতো, একেবারে নিচে কাঠের মতো কি দেওয়া, মানে তো ওদের একটা চৌকি ছিল তখন, ওই চৌকির সাইডে। তো বলে যে আমি বলে দিচ্ছি তুমি এখানে থাকতে পারবা, তুমি যে কদিন ইচ্ছা হয় তুমি থাকো। বোধহয় আমাকে দেখে ওনার কি পছন্দ হয়েছে বা একটু মায়া হয়েছে। তখন ওই ফ্যামিলিকে উনি এসে নিজে আসলো, এসে বললো এই ছেলেটা থাকবে, আর বলে যে তোমার কি টাকা পয়সা আছে? আমার কিছু টাকা আছে। বলে আচ্ছা ঠিক আছে, তখন যখন তোমার দরকার হয় আমাকে এই কটা দিয়ে, খুব
আমি ঠিক মনে নেই, আমার 30 কিংবা 40 টাকা এরকম হয়তো মান্থলি তখন ছিল আর কি, কারণ এটা কিচ্ছু না, একটা আর্টিফিশিয়ালি একটা ডোবার উপরে করা ওগুলো। ওই রিক্সাওয়ালার ওয়াইফ উনি রান্না করতেন বেশিরভাগ সময়, ওই ভাত আর শাক রান্না করতেন আর ডাল। তা আমাকে বললো যে তুমি ওদের থেকে খেয়েও, পরে এক সময় পয়সা দিয়ে দাও। মানে এটা তখন আমার কাছে না হ্যাভেন মনে হচ্ছিল, বিকজ আমি যে জায়গা থেকে এসেছি, যে ফ্রিডমটা আমার ব্রেনের ভিতরে প্রথমে যে ভয় কাজ করেছে, ওটার ভয় নেই। মানে একবার যখন আপনি কোনো কিছু ছেড়ে চলে আসবেন, ডিসিশন নেওয়া পর্যন্ত আপনার কষ্ট হয়। Once you decide, ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাগ্রিড। তখন আমি অন্য ওয়ার্ল্ডে, এবং তখন বিশ্বাস করেন ওই চৌকির ভিতরে আমার মনে হচ্ছিল আমি হ্যাভেনলি পিস ইন মাই মাইন্ড। ওই বস্তির ভেতরে আপনার খুব ভোরে উঠতে হতো আপনাকে, আপনার 4টা 4:30 না উঠলে আপনি টয়লেটের, ওদের 2টা টয়লেট ছিল, তাও হ্যাঙ্গিং, ওখানে আপনার কিউ পড়ে যায় অন্ধকারে, আপনি হয়তো 20-25 জনের পিছে পড়ে যাবেন। কিন্তু আশ্চর্য ঘটনা কি জানেন, এই মাসখানেক যাওয়ার পরে ওরা কিন্তু আমাকে দেখলে জায়গা ছেড়ে দিত। মানে ওরা ওকে বুঝতো বলতো, আপনি যান। somehow বুঝতো যে এই ছেলেটা, বুঝতো, হ্যাঁ। এটা আমি background আমার সমস্ত রেসপেক্ট যারা আমাকে এটা দিয়েছে, আমি এটা ওদেরকে এই রেসপেক্ট আমার মন থেকে আমি সবসময় তাদের কাছে পৌঁছাবো। তো এখন কিভাবে সার্ভাইভ করলাম, কি করব, ঘরে ঘরে গেলাম, যে ঘর খোলা পাচ্ছি, যে এখানে কি মানে পড়ার কোনো টিচার লাগবে, কারণ আমার ভালো লাগতো কেমিস্ট্রি, ফিজিক্স, এই দুটা, আর বায়োলজি, এগুলো আমার খুব ফেভারিট। কেমিস্ট্রিটা আমি এমনিতে মনে রাখতে পারতাম সমস্ত ফর্মুলাগুলো, আমাকে কষ্ট করতে হতো না। তা আমি ভাবতাম যে আমি এগুলো পড়াতে পারি, কিছু টাকা দন্ত পাবো। অনেকগুলো বাসায় গিয়েছি, না লাগবে না, এই ড্রেস দেখে কে দেবে, এখন পকেটের পয়সা তো শেষ প্রায়, কিছু টাকা ওদেরকে দিয়েছি, হয়তো 20-30 টাকা দিয়েছি এরকম। তখন একদিন আমি যা করেছি, এটা মানে স্বপ্নের মতো ব্যাপার। আমি একটা মৌচাকের মোড়ে উল্টো দিকে কিছু বসার স্টুডেন্টরা ওখানে আসতো, আমার টার্গেট ছিল আবুজর গিফারি কলেজে আমি ভর্তি হব, বিকজ এই এলাকায় যেহেতু থাকি, আমি আবুজর গিফারি কলেজে আমি ভর্তি হব। কিন্তু তখনও ভর্তি হয়নি, কাগজ আমার আছে। তখন একদিন আমি ঢুকে ওই রেস্টুরেন্টের যারা ক্যাশে বসে, ওই ভদ্রলোককে বললাম যে আমাকে কাজে রাখবেন এখানে। তো বলেন না, আমার কাজের লোকের দরকার নেই। আমি বলছি, দেখেন আমার টাকা পয়সা নাই, আপনি যেটা বলেন আমি এটা করব, ডেইলি বেসিসে আপনাকে যা দিবেন আমি এটা নেব। উনি কতক্ষণ আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, দেখো পারবা তো? আমি বলছি হ্যাঁ পারবো। বলে ঠিক আছে, তুমি গ্লাসগুলো নিবা, ওইখানে যাবা, ধুয়ে আনবা, আবার গ্লাসগুলো রাখবা। করেছি, উনি কিছু টাকা দিলেন, বাস। কয়দিন পর পর আমি ওনার ওখানে আসতাম, উনি দিত। আরেকদিন আমার এমন হয়েছে যে আমার হাতে কোনো টাকা নাই, মৌচাকের মার্কেটের সামনে কিছু মুচি বসতো পলিশ করতে। দেখেন একটা মানুষ কোন লেভেলে গেলে, মানে মানি কি জিনিস আপনাকে বেঁচে থাকার জন্য, আপনার মাইন্ডে আর কোনো কিছু কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না, আপনার সম্মান অসম্মান কি হচ্ছে না হচ্ছে। আমি ওই মুচিকে গিয়ে বললাম যে ভাই, কারণ আব্বার জুতা পালিশ করতে করতে আমার কিন্তু আমি ওয়াটার পালিশ পর্যন্ত করতে পারতাম, শিখে গেছি। আমি বলছি ভাই, আপনি যদি একটু ফুরসত হন, আপনি আমাকে দিয়েন, আমি ওই কাজটা চালাবো, আপনি যাই দেন আমি নিতে পারবো। এই কাজটা পর্যন্ত আমি করেছি কয়েকদিন। আপনাকে দিয়েছিল? প্রথমে দিতে চাইনি, আই ডিড ইট, মৌচাক মার্কেটের সামনে বসে। ও মাই গড, এগুলো তো আমি মানুষের এত গল্প জানি, বাট এই লেভেলে দিস ইজ 100% পিওরলি এক্সট্রিম। আমার এখানে কিন্তু নার্ভ কিন্তু দপদপ করছে, আই ক্যান ফিল ইট। এইভাবে সত্যি করে, এইভাবে ওপেনলি আমি কাউকে বলিনি আসলে, এইভাবে এই চরম সত্য। আই মাস্ট স্যালিউট ইউ, পুরো বাংলাদেশ এই গল্প শুনবে, আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারি। ও মাই গড, আনথিঙ্কেবল। ওকে, তারপর কথা, আপনারা জানেন না এই গল্পটা কোথায় যাবে। এমন সময় হঠাৎ করে মৌচাক মার্কেটেরই, আমি নাম বলবো না ওদেরই, মৌচাক মার্কেটের ঠিক দুটো দোকানের যে শাড়িগুলো আছে, আলামিন, আপনার যে বেকারি টেকারিগুলো আছে, ওটার পাশ দিয়েই তখন ওখানে দুটো বিল্ডিং ছিল। তা আমি বলি যে আচ্ছা একদিন এখানে ট্রাই করে দেখি, এখানে কেউ নেবে কিনা। তা আমি ওখান দিয়ে দেখি সিঁড়ি দিয়ে এইভাবে উঠছি, দরজা প্রথম তলায় নক করলাম, কেউ খোলে না। মানে আমি চাচ্ছি যে কাউকে পড়াতে, যাতে কিছুটা টাকা পাই অন্তত। আর পড়াশোনা করালে আমি নিজেও, আমার জন্য এটা জিনিসটা চালু থাকলো যে আমি পড়াতে পারবো, আর আমার নিজের ক্লাসের ছেলেদেরকে পড়ানো আমার কোনো অসুবিধা নেই। এবং এই অভ্যাসটা কিন্তু আমার চিরদিন, আমার নিজের ক্লাসের ছেলেদেরকে আমি পড়াতাম। তখন 3 তলায় যখন গিয়ে আমি নক করলাম, দেখি দরজা খুললো,
দরজা খুললো, একটা মেয়ে দরজা খুলে বললো যে, তাকালো এরকম, আমি বলছি, এখানে কি হাউস টিউটর লাগবে? আমি পড়াতে এসেছি, পড়াতে পারবো আমি। চলে গেছেন আন্দাজি আন্দাজি, অ্যাবসলিউটলি। এর আগে অনেক বাসায় ট্রাই করেছি, হয়নি। সবাই দেখে, না লাগবে না, বন্ধ বন্ধ বন্ধ। এটাতে খুলে তুমি এটা থাকলে হঠাৎ করে ডাক দিল, বাবা। আমি বলছি, কী ব্যাপার, কিছু বলবে নাকি? তো দেখি দাঁড়িয়েওয়ালা এক ভদ্রলোক বের হয়ে আসলেন, গেঞ্জি পরা। জি বাবা, ওই ইয়ের লাগবে তো, কার যেন নাম বললো, বলে যে অন্য টিচার লাগবে, বলে যে উনি পড়াতে নাকি পারবেন। দেখেন আশ্চর্য, লাক কীভাবে ফেভার করে। তাকালো আমার দিকে, তাকায় বললো যে, তুমি পড়াতে পারবা? হ্যাঁ পারবা। কি পড়াবা? তাই বললাম যে আমি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো পড়াতে পারবো, আর এমনি বাংলাতে এগুলো আমি দেখিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কোথায় থাকো? তা বললাম, আমি এই যে সামনে থাকি, রেল ক্রসিংয়ের ওপাশে। আচ্ছা, কালকে এসো বিকালবেলা। আমি চলে গেলাম, এই যে আশা পেলাম, এবং ওই কাজটা আমি পেলাম। দুই ভাই, ছোট দুই ভাই। আলটিমেটলি ওর এই বড় ভাই আমার জীবনের আরেকটা বেস্ট ফ্রেন্ড হয়েছিল। এইটা পাওয়ার পর তখন আমার কিছুটা মনিটরি সলভেন্সি মাত্র আসছে। তো এরকম আমি 2-1 মাস পড়ানোর পরে তখন আমি বললাম যে, দেখি এবার ট্রাই করি আবু জর গিফারি কলেজে গিয়ে। তো গেলাম ওখানে, আবু জর গিফারি বললো যে না, নেবে না। তখন আমি তেজগাঁতে চলে আসলাম। তখন ওই ছোট ছোট টেম্পু বেরিয়েছে, তখন আপনি অল্প পয়সা দিলে এক টানে নিয়ে আসতো ফার্মগেটে। তেজগাঁ কলেজে আমাকে ভর্তি নিয়ে নিল, কখন? নাইট শিফটে। ওখানে ভর্তি হয়ে 3 মাস ক্লাস করার পরে নাইট শিফটে, তারপর দেখি যে আবার ট্রাই করছি আবু জর গিফারি, কারণ আমার জন্য ওটা কনভিনিয়েন্ট। তখন আবু জর গিফারি বলে যে, আমি বললাম যে আপনারা নেননি, আমি তো আবু জর গিফারি অলরেডি তেজগাঁতে ভর্তি হয়েছি, এখন নেবেন না? তখন একটা ছেলে, আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম অফিস থেকে, একটা ছেলে বলে যে, ভাই ওই যে ওনার সাথে কথা বলেন, নিচে দাঁড়ায় সিগারেট খাচ্ছে। তা আমি ওনাকে গেলাম, দেখি একটা কালো করে একটা লম্বা একটা ছেলে। তাই বললাম যে ভাই, আমি এখানে ভর্তি হতে চাই, আমি তেজগাঁ কলেজে পড়ছি, এখন এরা তো নিতে চায় না। তো আমাকে তাকায় বলে যে, আসো আমাকে দেখো, আসো। নিয়ে গেল ভিতরে, একে ভর্তি করায় দেবা, জাস্ট একটা কথা বললো। তারপরে সেই ছেলে চলে গেল। তা আমি তার নামও ডিসক্লোজ করতে চাই না। তখন আমি তেজগাঁ থেকে নিয়ে এসে তখন রেগুলার আমি তখন স্টুডেন্ট হিসাবে আবু জর গিফারিতে ঢুকলাম। ঢোকার পরে মানে ভর্তি হওয়ার সময় বলেছিল, আমার এখনো মনে আছে, যে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিবা নাকি ইংলিশে দেবা। সারা কলেজ থেকে আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে একমাত্র ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছি। কেন? কারণ আমার ওই ড্রাইভটা ছিল। আমার কেন জানি মনে হতো ইংরেজি যদি আমি শিখতে না পারি, আমি অনেক বই হয়তো বুঝতে পারবো না, জানতে পারবো না, আমার ল্যাঙ্গুয়েজটাও প্রয়োজন আছে। এইটা ভেবে আমি বললাম যে ঠিক আছে, আমরা ইংরেজিতে দিব। সারা কলেজে আমরা দুজনে ইংরেজিতে পরীক্ষা দিয়েছিলাম। এখন এই বইগুলো কিনেছিলাম, তখন এখনও মনে আছে, ফাত্তাইন ইসলাম, ভুঁইয়াইন টিম, সামথিং লাইক দিস। এই বইগুলো আমরা ওই যে আমার ছোটোবেলার থেকে আমার ভাগ্যে আল্লাহ যা নির্ধারণ করেছে, আমি নিউ মার্কেটে নীলক্ষেত, ওখানে গিয়ে আমি ওই পুরনো বইগুলো কিনলাম। আপনার এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন প্রাইভেট পড়ে, টিচারের কাছে যায়, আপনার ক্যারিয়ারের মধ্যে এরকম এডুকেশন ক্যারিয়ারের মধ্যে আমার এডুকেশন ক্যারিয়ারে কোনো আর প্রাইভেট টিচার সেই ছোটবেলার যাকে বের করে, যে একবার বের করে দিল ওর পরে আর কোনো দিন না। এবং এটা আমাকে আরেকটা কনফিডেন্স দিয়েছে। এই কনফিডেন্সটা যে আমার মনে হচ্ছে যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ নিয়ে আমি চিন্তা করতে চাই না, আমি সাবজেক্টটা নিয়ে ভাবতে চাই। এটা নিয়ে পরীক্ষা দিয়ে যা পাশ করব ওটাই আমার মেধা, আমি ওটারই প্রাপ্য, এবং আমি এভাবে এগিয়ে যাব। এটা আমার ব্রেনের মধ্যে এরকম একটা ইনফরমেশন ছিল। পরীক্ষা দিতে পারলাম 79-এ ইন্টারমিডিয়েট, ওকে, 75-এ ম্যাট্রিক, কিন্তু 79-এর ইন্টারমিডিয়েট। গ্যাপ হয়ে গেছে মাঝখানে, গ্যাপ হয়ে গেছে অনেক, এর ভিতরে অনেক কষ্ট গেছে, আপস অ্যান্ড ডাউন গেছে। বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই, কিচ্ছু যোগাযোগ নাই কারোর সাথে। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হলো। তখন বোধহয় ফার্মাসি ডিপার্টমেন্টটা মাত্র নতুন চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। ওরা 15 জন কি 20 জনের মতো শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে করেছি। অরিজিনাল ছিল ওদের বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা, তা আমি বায়োকেমিস্ট্রিতে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি, আর ফার্মাসিতেও করে দিয়েছি। এই ওয়েট করছিলাম ওদের আনসার আসার জন্য। এর ভিতরে হঠাৎ করে একদিন আমরা তখন, আমার বন্ধুবান্ধব হয়ে গেল, আমরা তখন প্র্যাকটিস করতাম, কারাটে প্র্যাকটিস করতাম, এটা ফিজিক্যাল ফিটনেস এবং সব কিছু। এবং আমরা কয়েকজন ছিলাম, আমাদের প্রায় স্টুডেন্ট 30-40 জন ছিল। ওদের থেকেও কিছু কিছু ওরা দিত, আমরা টাকা চাইতাম না, বাট ওরা দিত, ওরা শাই ফিল করতো। আমরা প্র্যাকটিস যেখানে করতাম, 2টা জায়গায় প্র্যাকটিস করতাম। টোটাল স্টুডেন্ট প্রায় 60-70 জনের মতো স্টুডেন্ট ছিল
তো এখন একজনে একদিন পেপার একটা নিয়ে এসে আমার সামনে বলে কি বলেছে যে ভাই আপনি এখানে অ্যাপ্লাই করেন না কেন? তাকিয়ে দেখি মিলিটারিতে, আর্মিতে আপনার লং কোর্সে ক্যাডেট নিবে। তা আমি তাকালাম, ভালো করে পড়লাম, পড়ে দেখি সব কিছু পড়ে আমি বলছি ঠিক আছে করে দিলাম। কারণ আমি তো ওয়েট করছিলাম যে বায়োকেমিস্ট্রি আসা পর্যন্ত কি দেখি এসে গেল, মানে উত্তর আসলো। ঢাকা কলেজে হচ্ছে আপনার ইন্টারভিউ হবে, ওখানে গিয়ে তো মানে রিটেন পরীক্ষা হবে, ওখানে গিয়ে ভয় পেয়ে গেলাম, মনে হচ্ছে মিছিল হচ্ছে, হাজারে হাজারে ছেলে পেলে মাইকিং করে আর্মির লোকরা বলছে কে কোথায় যাবে, যাকে যে নাম্বার দেওয়া হয়েছে, কোন ক্লাসে বসবে, কি করবে, সিট করবে, সেই করে ধরে ধরে গেলাম। পরীক্ষা দিল, টাইম শর্ট, যা মনে আসলো লিখলাম, খাতা চলে গেল। 1 থেকে 1.5 মাস পরে রেজাল্ট আসলো যে রিটার্ন সিলেক্ট, আইএসএসবিতে যাও। চলে গেলাম আইএসএসবিতে, সেই ক্যান্টনমেন্ট ধরে বাসে করে মুরিঠিনে উঠে সে নেমে ধরে টরে আইএসএসবি সেন্টারে গেলাম। যত অবস্টাকল যা যা আছে সব কিছু করে টরে প্রেসিডেন্সিয়াল ভাইবা, আমরা ওখানে 4 দিন ছিলাম বোধহয় আইএসএসবিতে। তারপর প্রেসিডেন্সিয়াল ভাইবার মধ্যে সব তো বসা, ওখানে সবাই ইন্টারভিউ নিল। আমি জীবনে কোনো দিন কোনো কিছু ইম্প্রোভাইজ করার চেষ্টা করিনি, যেটা ওই মুহূর্তে যেটা বলা দরকার, যেটা সত্য সেটাই আমি বলেছি। কি হবে না হবে এটার দায়িত্ব আমার না। ঠিক 10 দিন কি 15 দিনের মাথায় রেজাল্ট আসলো যে আই ওয়াজ সিলেক্টেড। তো এটা একদম প্রথম সারির প্রথম লং কোর্স যারা ছিল প্রথম দিকের, বাস আর্মিতে আসলো। এখন আর্মিতে যখন সিলেক্ট হয়ে গেলাম, ওরা একটা ফর্দ পাঠালো, আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কারণ ওরা অনেক কিছু দিয়েছে, অনেক কিছু বলেছে, এটা লাগবে সেটা লাগবে, এখন এগুলা কি করব। আলটিমেটলি আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি কাপড় চোপড় কেনা, অমুক টমুক এগুলা নিয়ে আমার প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল শুধু কাপড় চোপড় এগুলা কেনার জন্য, বিকজ অনেক কিছুই কিনে আপনাকে নিয়ে বক্সে যেতে হয়। আমি যখন এটা প্রায় 6-7 মাস পেরিয়ে গেল মিলিটারি একাডেমিতে, কারণ আমার কোনো লেটার আসে না, আমার কেউ কিছু আসে না, কেউ আমাকে চিঠি লেখে না, কেউ নাই, মানে আই ওয়াজ লাইক এ মিস্টেরিয়াস পার্সন। আমার জীবনে কিছু ঘটনা ঘটলো ওই থাকার মধ্যে 6-7 মাসের মাথায়, যখন আলটিমেটলি আমাকে চলে আসতে হলো। অ্যাগেইন সাইকোলজিক্যাল যে একটা ট্রমা, কিন্তু এই ট্রমাটাকে বলে না যে মানুষ বারবার পরে শিখে যায় আসলে উঠতে হয় কিভাবে। কয়দিন পরেই দেখেন হঠাৎ করে দেখি আরেক স্টুডেন্ট একটা পেপার নিয়ে আসলো, এসে বললো যে বলে ভাই এটা দেখেন। কি? তাকিয়ে দেখি আমাদের ন্যাশনাল এয়ারলাইনের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, ওখানে লিখেছে ফ্লাইট স্টুয়ার্ড। বিষয়টা কি পড়ে দেখলাম যে দেশ বিদেশে যাওয়ার জন্য বন্ড দিতে হবে, যে ডিনাই করা যাবে না। ইনিশিয়াল অ্যালাউন্স যেটা দেখালো খুব লুক্রেটিভ মনে হলো। তো আমি চিন্তা করলাম আচ্ছা আমি আইএসএসবি করে আসছি, আমাকে আর ইন্টারভিউতে আমার আর কি জানার আছে আমাকে জাজ করার কারণ কি ব্যাপার। ওয়াক ইন ইন্টারভিউ, মতিঝিল বলাকার অরিজিনাল যেটা মতিঝিল কুরবানির পেছনে ছিল, ওখানের মধ্যে চলে গেলাম। হাতে কাগজপত্র যে কটা ছিল ওগুলো নিয়ে আমি ওখানে লাইনে দাঁড়িয়ে গেলাম, লম্বা লাইন। সে ভরে গেছি 7টা বাজে, আমার লাইনে আসতে আসতে সম্ভবত বিকেলবেলা হয়ে গেল। ওয়াক ইন ইন্টারভিউ ঢুকলাম, ওখানে 2-3 জন ভদ্রলোক দেখলাম বসা, আমার নাম জিজ্ঞেস করলো, তারপর প্রফেশন কি দিল। হঠাৎ করে এক ভদ্রলোক বলে তুমি কি আর্মিতে ছিলে নাকি? কারণ তখনও আমার ওই চুলের ওই ভাব, তারপর ফেসের এই জায়গাটা, এগুলা বোঝা যায়, এই চওয়ালটা বেড়ে যায় আপনি যখন লক ক্যারি করবেন এগুলো ট্রেনিংয়ে, এগুলো বেড়ে যায়, আর শরীরটা একটু তামাটে হয়ে যায়। তার মানে জি স্যার। বলে বাহ চলে আসলে কেন? তো আমি বললাম ওনাকে। বলে তখন উনি আর দুজনের দিকে তাকে বললো যে এই ছেলেটাকে আমার খুব পছন্দ, উনি বললেন আর কি, ডাইরেক্ট বলে ইন্টারভিউ বোর্ডে। তখন আর 2-একটা কোয়েশ্চেন করে ওনার বলছে যাও, কোনো চিন্তা করো না, অসুবিধা নেই। অ্যান্ড মিরাকুলাসলি উইদিন এ উইক আই গট এ জব এয়ারলাইন্সে, বাংলাদেশ এয়ারলাইন্স, এবং কোনো জিরো নলেজ অ্যাবাউট দ্য এভিয়েশন। রোলটা কি? রোল হচ্ছে আপনি ক্যাবিন ক্রু